নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছি, সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছি, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ হোক, শুভ হোক, পৃথিবীর শুভ হোক, সকলের ভালো হোক, সকলের ভালো হোক, সকলের ভালো হোক। আজকে দুটি কারণে আমাদের কাছে বিশেষ দিন। প্রথম কারণটি হলো প্রখ্যাত ঐতিহাসিক এবং সাহিত্যিক রমেশচন্দ্র দত্ত অসাধারণ বড় মাপের পণ্ডিত ছিলেন, বিশেষ করে ইতিহাসের ক্ষেত্রে খুব বড় মাপের পণ্ডিত ছিলেন। নানান বিষয় নিয়ে তার খুব গুরুত্বপূর্ণ সব লেখা রয়েছে এবং অনেকগুলো উপন্যাস রচনা করেছেন। মহারাষ্ট্র জীবন প্রভাত, রাজপুত জীবন সন্ধ্যা, এরকম সব উপন্যাস রচনা করেছেন। তার জন্ম হয়েছিল আজকের তারিখে 13ই আগস্ট 1848 খ্রিস্টাব্দে। আর মণিপুরের বীর রাজপুত্র টিকেন্দ্রজিৎ, মণিপুরের যে স্বাধীনতা সংগ্রাম, সেই স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে তার খুব বড় ভূমিকা আছে। মানে মণিপুরের ইতিহাসে তিনি একটি অপ্রতিরোধ্য নাম বলা যেতে পারে। সেই টিকেন্দ্রজিতের শহীদ দিবস আজকে। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 28শে শ্রাবণ 1431, ইংরেজি 13ই আগস্ট 2024, মঙ্গলবার। আজ নবমী। সূর্যোদয়ের সময় ভোর 5:15, সূর্যাস্তের সময় 6:09। নক্ষত্র বিশাখা। আজকে জন্মে বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ, রাক্ষসগণ। দিনের বেলা 7:46 গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে, সে তো আপনারা সকলে জানেন। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে পুরাণ চিরন্তন। দুই ভাইয়ের কথা বলছিলাম আমরা, একজন সম্পাতি আর একজন জটায়ু। এবারে দেবরাজ ইন্দ্রকে পরাভূত করবার জন্য দুই পাখি ভাই বেরিয়ে পড়েছিল। সূর্যের খুব কাছাকাছি যাওয়ার ফলে জটায়ুকে বাঁচাতে গিয়ে সম্পাতির ডানা পুড়ে সম্পাতি নিচে পড়ে গেল এবং এখন তার ডানা নেই। সে কোনো মতে খুঁড়িয়ে খুঁড়িয়ে একটু হাঁটতে পারে, এইরকম অবস্থায় সে আছে। এই হলো সম্পাতির এখনো পর্যন্ত বলা গল্প। তারপরে কি হলো না হলো সেগুলো বলবো আজকে। তারপর চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে। একজন মহৎ মানুষ, আরেকজন খুব বড় মাপের মানুষ, খুব বড় মাপের পণ্ডিত, তিনি জ্ঞানী মানুষ, ম্যাক্স মুলার। এই ম্যাক্স মুলার সম্পর্কে লিখছেন স্বামী বিবেকানন্দ, লিখছেন ভারত বন্ধু অধ্যাপক ম্যাক্স মুলার এই প্রবন্ধটি। ম্যাক্স মুলার সম্পর্কে আমরা অনেক কথা জানতে পারবো। খুবই গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন তিনি আমাদের বাংলা সাহিত্যের বা বাংলা সমাজ জীবনের ইতিহাসে আমি বলবো, বাংলা ধর্মচর্চার ইতিহাসেও আমি বলবো। তারপরে কথামৃত থেকে পাঠ, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ, আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠান শুনতে বসেছেন আপনারা। আমি বলতে বসেছি আপাতত পুরাণ চিরন্তন গানের পর। ফিরে এলাম 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠানে। যে কথা বলছিলাম আপনাদের, সম্পাদিত সেখানে পড়ে আছে, একেবারেই জবু থবু হয়ে পড়ে রয়েছে কোনো মতে ওই বিন্ধ্য পর্বতের জঙ্গলে। সেখানে কোনো মতে একটু আহার জোগাড় করে হয়তো, কিন্তু খুব কষ্ট, তার খুবই কষ্ট। তো সেই বিন্ধ্য পর্বতের জঙ্গলেই থাকতেন নিশাকর নামে একজন ঋষি, খুব বড় মাপের ঋষি নিশাকর। তো সম্পাতি প্রত্যেক দিন ওই খুঁড়িয়ে খুঁড়িয়ে গিয়ে তার কাছে যায়, গিয়ে তার পা টিপে দেয়। তো এরকম করে চলে, এরকম করে চলে। বেশ কিছুদিন এরকম করে চলার পর ঋষি নিশাকর খুশি হয়ে তাকে বললেন যে, তোমার সেবায় আমি খুব সন্তুষ্ট হয়েছি, আমি তোমাকে বর দিতে চাই। বলো সম্পাতি, তুমি আমার কাছ থেকে কি বর চাও বলো। তো সম্পাতি বলল যে, গুরুদেব আমার তো ওড়বার ক্ষমতা নেই,
আমার পাখা পুড়ে গেছে সে আমারই দুর্বিনীত আচরণের জন্য। আমি অহংকার করেছিলাম, এই তার ফল। সূর্যের কাছে চলে গিয়েছিলাম, কিন্তু আমার তো আর কোনো শক্তি নেই। এইরকম করে বেঁচে থাকতে পারি না। এর থেকে কি করে মুক্তি পাবো আপনি আমাকে বলে দিন। তো নিশাকর বললেন যে শোনো, হতাশ হইও না। কোন একটা সময় চরম বিপদগ্রস্ত কেউ তোমার সামনে আসবে, তুমি নিঃস্বার্থ ভাবে তার উপকার করলেই তোমার পাখা আর পালক আবার গজিয়ে উঠবে। তুমি সুস্থ আর স্বাভাবিক হয়ে উঠবে, আগের মতোই তোমার শক্তি ফিরে পাবে। যে তোমার শরণাগত, যে তোমার শরণার্থী, তাকে সাহায্য করো। এইটুকুর জন্যই তুমি অপেক্ষা করে থাকো। ঋষি বলেছেন নিশ্চয়ই একদিন তা হবে, নিশ্চয়ই একদিন তা হবে। সম্প্রতি ভাবে 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 দিন গনে একদিন না একদিন একজন আসবেন, এসে তাকে বলবেন যে আমি খুব বিপদে পড়েছি, তুমি আমাকে সাহায্য করো। তো সেই দিন এলো। সেই দিন কেমন করে এলো সে কথা পরে বলবো আপনাদের। তার আগে এই ছোট ভাই জটায়ু, তার কথা একটু বলি। তো জটায়ু একদিন বিরাট একটা বট গাছের ডালে বেশ আরাম করে ঘুমোচ্ছে। হঠাৎ সে শুনতে পেল কোন একটি মেয়ে আর্ত কণ্ঠে চিৎকার করছে, পক্ষীরাজ জটায়ু দেখুন, পাপাত্মা রাবণ আমাকে জোর করে হরণ করে নিয়ে যাচ্ছে। আপনি তো আমার শ্বশুর মশাইয়ের বন্ধু, শিগগির আমার স্বামীকে খবর দিন, আমার দেবরকে খবর দিন, তারা যেন পাপিষ্ঠ রাবণকে শাস্তি দিয়ে আমাকে উদ্ধার করে। হে জটায়ু। আপনারা বুঝতেই পারছেন কার আর্তনাদ এটি। হ্যাঁ, সীতা। সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছে রাবণ। একটু গান শুনি, তারপর ফিরে আসবো জটায়ুর কথা বলবার জন্য। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ। জটায়ু তো সীতার আর্তনাদ শুনতে পেয়েছেন। গাছের ডালে বিশ্রাম করছিলেন তিনি, সীতার আর্তনাদ শুনতে পেয়েছেন। তো ঘুমোচ্ছিলেন, সেই সময় হঠাৎ ওই রকম চিৎকার। ঘুম ভেঙে উঠে প্রাথমিক একটা জড়তা থাকে, তো কি হলো করে চিৎকারটা শুনতে পেয়েছেন। তো তাড়াতাড়ি রাবণকে বললেন যে রাবণ, রাবণ তুমি কি অন্যায় কাজ করছো? তুমি কে? তুমি ভুলে গেছো তুমি পুণ্যাত্মা বিশ্রবামুনির পুত্র? এইরকম একটা কাজ করছো, তুমি পরস্ত্রী হরণ করছো। এই কাজ করলে যুগ যুগ ধরে শুধু অপমান, শুধু বদনাম কুড়োতে হয়। এই কাজ করা কি তোমার উচিত? আর তাছাড়া রাম অত্যন্ত প্রজাবৎসল রাজা, সবার সুখের জন্য নিবেদিত প্রাণ। তার স্ত্রীও আমার কাছে সমান মাননীয়া। না, এইভাবে তাকে অপদস্থ করা তোমার ঠিক হচ্ছে না রাবণ। তো রাবণ বলছে যাও, তোমাকে এত জ্ঞান দিতে হবে না, পথ ছেড়ে সরে দাও, আমাকে যেতে দাও। না, জটায়ু বলছে না না না, কিছুতেই তোমাকে এরকম অন্যায় ভাবে সীতাকে হরণ করে নিয়ে যেতে দেবো না, কিছুতেই না। তো রাবণ বলছে আরে বৃদ্ধ পাখি আমার সামনে এসে দাঁড়িয়েছে, মরবার শখ হয়েছে, যা সরে যা সরে যা সরে যা, পথ ছাড়, মেরে ফেলবো কিন্তু। তো জটায়ু বলে শোনো, আমি বৃদ্ধ, ঠিক আমি বৃদ্ধ, কিন্তু এখনো আমার জোর আছে, আমার নখের জোর আছে, দাঁতের জোর আছে, পাখার জোর আছে। আমি বেঁচে থাকতে তুমি সীতাকে নিয়ে যেতে পারবে না। এই যুদ্ধ শুরু হয়ে গেল, রাবণের সঙ্গে পক্ষীরাজ জটায়ুর ঘোরতর যুদ্ধ। তো প্রথম আক্রমণে রাবণ খানিকটা হতচকিত হয়ে পড়েছিল। ভাবতেই পারেনি যে একটা পাখির এত শক্তি কোথা থেকে আসে। এই যে পাখিকে অবহেলা করেছিল, তুচ্ছ করেছিল, তার ফলে জটায়ু একবারে তার নখ আর ঠোঁট দিয়ে রাবণের ধনুর্বাণ ছিন্ন করে দিল। এই যে প্রতিপক্ষকে দুর্বল বলে ভাবা, প্রতিপক্ষকে অবহেলা করা, অবজ্ঞা করা, এর ফল কি হতে পারে সেটা রাবণ বুঝতে পারলো। কিন্তু এমনকি রাবণের সারথীরও মৃত্যু হলো, পুষ্পক রথ নষ্ট হয়ে গেল। তো এইবারে রাবণ সীতাকে ধরে নিয়ে আকাশের দিকে, লঙ্কার দিকে উড়ে যাওয়ার চেষ্টা করছে। আজকে এই পর্যন্তই থাক।
শেষ পর্যন্ত কি হলো আপনাদের অনেকেরই জানা, তবু সে গল্প বলবো আমি আগামীকাল 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আপাতত গানের পরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ পড়বো এখন। স্বামী বিবেকানন্দের রচনা, তার নাম ভারত বন্ধু অধ্যাপক ম্যাক্স মুলার। 6 জুন 1896 খ্রিস্টাব্দে লন্ডন থেকে ব্রহ্মবাদীন বলে একটি পত্রিকা, মাদ্রাজ থেকে বেরোতো, ইংরেজি পাক্ষিক পত্রিকা, তার জন্য লেখা হয়েছিল। বাংলা অনুবাদটা শোনাচ্ছি আপনাদের। ব্রহ্মবাদীন সম্পাদক মহাশয়, যদিও আমাদের ব্রহ্মবাদীনের পক্ষে কর্মের আদর্শ চিরকালই থাকিবে, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, কর্মেই তোমার অধিকার, ফলে কখনোই নয়। তথাপি কোন অকপট কর্মী খানিকটা জানাজানি এবং সমাদর লাভ না করিয়া কর্মক্ষেত্র হইতে বিদায় লইতে পারেন না। আমাদের কার্যের আরম্ভ খুবই ভালো হইয়াছে, আর আমাদের বন্ধুগণ এই বিষয়ে যে দৃঢ় আন্তরিকতা দেখাইয়াছেন, শতমুখে তাহার প্রশংসা করিলেও পর্যাপ্ত বলা হইল বলিয়া বোধ হয় না। অকপট বিশ্বাস ও সৎ অভিসন্ধি নিশ্চয় জয়লাভ করিবে, আর এই দুই অস্ত্রে সজ্জিত হইয়া অতি অল্প সংখ্যক ব্যক্তিও নিশ্চয় সর্ববিঘ্ন পরাজয় করিতে সমর্থ হইবে। কপট অলৌকিক জ্ঞানাভিমানী ব্যক্তিগণ হইতে সর্বদা দূরে থাকিবে। অলৌকিক জ্ঞান হওয়া যে অসম্ভব তাহা নয়, তবে বন্ধুগণ, তোমরা জানিবে যে আমাদের এই জগতে যাহারা এরূপ জ্ঞানের দাবি করে, তাহাদের মধ্যে 90% জনের কাম কাঞ্চন যশ স্পৃহারূপ গুপ্ত অভিসন্ধি আছে, আর বাকি 10 জনের মধ্যে 9 জন লোকের দরকার দার্শনিকগণের অপেক্ষা চিকিৎসকগণের সতর্ক মনোযোগ। আমাদের প্রথম ও প্রধান প্রয়োজন চরিত্র গঠন, যাহাকে প্রতিষ্ঠিত প্রজ্ঞা বলা যায়। ইহা যেমন প্রত্যেক ব্যক্তির আবশ্যক, ব্যক্তির সমষ্টি সমাজেও তদ্রূপ। প্রত্যেক নূতন উদ্যম, এমনকি ধর্মপ্রচারের নূতন উদ্যমও জগৎ সন্দেহের চক্ষে দেখে বলিয়া বিরক্ত হইও না। তাহাদের অপরাধ কি? কতবার কত লোকে তাহাদিগকে প্রতারিত করিয়াছে। যতই সংসার কোন নূতন সম্প্রদায়কে সন্দেহের চোখে দেখে অথবা উহার প্রতি কতকটা বৈর ভাবাপন্ন হয়, ততই উহার পক্ষে মঙ্গল। যদি এই সম্প্রদায়ে প্রচারের উপযুক্ত কোন সত্য থাকে, যদি বাস্তবিক কোন অভাব মোচনের জন্যই উহার জন্ম হইয়া থাকে, তবে শীঘ্রই নিন্দা প্রশংসায় এবং ঘৃণা প্রীতিতে পরিণত হয়। আজকাল লোকে ধর্মকে কোনরূপ সামাজিক বা রাজনৈতিক উদ্দেশ্য সাধনের উপায় রূপে গ্রহণ করে। এই বিষয়ে সাবধান থাকিবে। ধর্মের উদ্দেশ্য ধর্ম। যে ধর্ম কেবল সাংসারিক সুখের উপায়ের স্বরূপ, তাহা আর যাহাই হোক ধর্ম নয়। আর অবাধে ইন্দ্রিয় সুখ ও ভোগ ব্যতীত মনুষ্য জীবনের অপর কোনো উদ্দেশ্য নাই, এ কথা বলিলে ঈশ্বরের এবং মানুষের বিরুদ্ধে ঘোরতর অপরাধ করা হয়। যে ব্যক্তিতে সত্য, পবিত্রতা ও নিঃস্বার্থপরতা বর্তমান, স্বর্গে মর্তে বা পাতালে এমন কোন শক্তি নাই যে তাহাকে চাপিয়া মারিতে পারে। এইগুলি সম্বল থাকিলে সমগ্র ব্রহ্মাণ্ড বিপক্ষে দাঁড়াইলেও একলা এক ব্যক্তি সেই প্রতিপক্ষের সম্মুখীন হইতে পারে। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। ভারত বন্ধু অধ্যাপক ম্যাক্স মুলার, তার প্রসঙ্গ আসেনি এখনো, আসবে, পরের দিন আসবে। এবারে কথামৃত থেকে পাঠ। আমি আপনাদের সৌমিত্র বসু, ফিরে আসছি গানের পর। এবার কথামৃত থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এর আগের দিন কথামৃত প্রসঙ্গে বলেছিলাম যে একজন সাধক এসেছেন ঠাকুরের কাছে, এবং তিনি খুব অভিমানী, জ্ঞানের অভিমান তার খুব। তিনি সোজা হয়ে বসে রয়েছেন এবং এক ধরনের, মানে জ্ঞানী মানুষ যিনি, তার এক ধরনের একটা অবজ্ঞা থাকে, তার চারপাশের জগৎ সম্পর্কে একটা অবজ্ঞা থাকে। মানে এই যে লোকগুলো চারপাশে রয়েছে, এরা সব কীটানুকীট, আমি এদের পোকামাকড়ের মতো, আমি এদের তুলনায় অনেক ভালো জানি, অনেক কিছু জানি, এরকম সব। তো ঠাকুরের সামনে তিনি বসে রয়েছেন। এই বসে থাকাটা দেখে বুঝতে পারা যায় যে
একটা অহংকার আছে তার ভেতরে, এক ধরনের একটা দম্ভ আছে তার ভেতরে। আর দম্ভ ব্যাপারটা কিন্তু খুব খারাপ। আপনি এমনি দেখবেন যে কোনো ক্ষেত্রে, জীবনের ক্ষেত্রেও, যে মুহূর্তে আপনার মনের মধ্যে একটা দম্ভ তৈরি হলো না, সেই মুহূর্তে আপনি কিন্তু চারপাশের এই যে পৃথিবীটা, সেইটাকে গ্রহণ করতে পারবেন না। ওই দম্ভ কোথাও আপনাকে একটা আটকে দেবে। আমি একটা উদাহরণ হিসেবে আপনাকে বলছি, কথামৃতের কথা বলবার আগে ভূমিকা হিসেবেই যদি বলি, যে ধরুন আপনি যে কোনো জায়গায় একটা ফুটপাথে বসে পড়ে যেতে পারবেন, একটা ফুটপাতে বসে দেখবেন অনেকে চুল কাটছে, এই করছে ওই করছে, আপনি তাদের মতো হতে পারবেন না। আপনার ভেতরে কোথাও একটা বাঁধবে, আপনার ভেতরে কোথাও একটা মনে হবে যে না না এটা। তার মানে আপনি কিন্তু ওই যে আনন্দটা, ওই ফুটপাতে বসে পড়ে চুল কাটার যে আনন্দটা, বা এরকম উদাহরণ বলছি আমি কথায় কথায়, এইটা থেকে বঞ্চিত হলেন, এবং ওই অভিজ্ঞতাটা থেকে বঞ্চিত হলেন, ওই অনুভূতিটা থেকে বঞ্চিত হলেন। তো দম্ভ সেই রকম করে, আমার জ্ঞানের যে দম্ভ, সেই দম্ভ আমাকে সেই রকম করে গভীরতম যে অনুভূতি, সেইখান থেকে বঞ্চিত করে দেয়, সেইখান থেকে আলাদা করে দেয়। তো এরকম একটা দাম্ভিক মানুষ। তো তিনি জিজ্ঞেস করছেন যে উপায় কি, কিভাবে আমি ঈশ্বর দর্শন করব। তো ঠাকুর বলছেন গুরু বাক্যে বিশ্বাস করো, গুরুকে যাচাই করে নাও। এটা ঠাকুর এখানে বলেননি, কিন্তু গুরুকে যাচাই করে নাও সে তো অন্য জায়গায় বহুবার বলেছেন। নরেন্দ্র প্রসঙ্গ তো আমরা জানি সকলে। তারপরে তাকে ধরে 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 এগো। গুরু যদি যথার্থ গুরু হন, তিনি তোমাকে একটা জায়গায় পার করে দেবেন, কিন্তু বিশ্বাসটা রাখতে হবে। তো এই কথাটা বলেছেন। তো সাধক বলছেন তাকে কি দর্শন করা যায়? ঠাকুর বলছেন তিনি বিষয় বুদ্ধির অগোচর। কামিনী কাঞ্চনে আসক্তির লেশ থাকলে তাকে পাওয়া যাবে না, কিন্তু শুদ্ধ মন, শুদ্ধ ভক্তির গোচর। যে মনে, যে বুদ্ধিতে আসক্তির লেশ মাত্র নেই, সেই শুদ্ধ মন, শুদ্ধ ভক্তি, শুদ্ধ আত্মা তার গোচর। সেই শুদ্ধ মন, শুদ্ধ ভক্তি থাকলে তাকে দেখতে পাওয়া যাবে। এইখানে সাধক তার জ্ঞান ট্যান নিয়ে ঠাকুরের সঙ্গে তর্ক করতে বসেছেন। কি তর্ক সেটা বলবো, তার আগে একটু গান শুনে নি। 92.7 বিগ এফএম এ শুনছেন জীবনের সহজ পাঠ শরণাগত। কথামৃত সম্পর্কেও সেই কথাই বলা যায়, জীবনের সহজ পাঠ, তাই না? যা বলছিলাম আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, সেই যে সাধক, সেই সাধক এবার ঠাকুরের সঙ্গে একটা তর্কের উপক্রম করছেন। শাস্ত্রের কথা বলে বলছেন যে, ঠাকুর বলছেন যে হ্যাঁ, যা শুদ্ধ মন আছে, শুদ্ধ বুদ্ধি আছে, তার গোচর ঈশ্বর, ঈশ্বরকে সে দেখতে পায়। তো সাধক বলছেন কিন্তু শাস্ত্রে বলেছে যতো বাচো নিবর্তান্তে অপ্রাপ্য মনসা সহ, তিনি বাক্য মনের অগোচর। ঠাকুর একেবারে কি বলবো, যাকে বলে উড়িয়ে দিলেন আর কি, বাউন্ডারির ওপাশে বল মেরে দিলেন। বললেন ও থাক থাক থাক, ও সাধন না করলে শাস্ত্রের মানে বোঝা যায় না। আরে সিদ্ধি সিদ্ধি বললে কি হবে? পণ্ডিতেরা শ্লোক সব ফরফর করে বলে, কিন্তু তাতে কি হবে? সিদ্ধি গায়ে মাখলেও নেশা হয় না, খেতে হয়। এইটা একটা খুব জরুরি কথা, যেটা দিয়ে হয়তো আমরা আজকের কথামৃতর কথাবার্তাগুলো শুরু করেছিলাম। যে ভাই, তোমাকে অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হবে। তুই যে একটা বই পড়লে, আমাদের এই যে এখনকার যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাটা বেশিরভাগ ক্ষেত্রে পুঁথি নির্ভর হয়ে যাচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে কি বলবো, তথ্য নির্ভর হয়ে যাচ্ছে, বিশ্লেষণ নির্ভর হয়ে যাচ্ছে। অনুভব নির্ভরতা থেকে আমরা দূরে চলে যাচ্ছি। খুব কষ্ট থেকে আপনাদের একটা কথা বলি, আমার অনেক দিন ধরে মনে হয়, আমি নিজে শিক্ষকতার কাজের সঙ্গে তো যুক্ত থেকেছি সারা জীবন, সেই জায়গা থেকেই মনে হয় যে খুব শিক্ষিত সব ছেলে মেয়েরা, তারা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, এইরকম, তারা কি ভয়ানক নির্মম,
ভয়ানক নির্মম, মানে অন্য হস্টেলে অন্য ছেলের উপর অত্যাচার করছে, এতটাই অত্যাচার যাতে করে সে মরে যাচ্ছে বা প্রায় মরে যাওয়ার মতন জায়গায় চলে যাচ্ছে। এইসব ছেলেরা যারা কিন্তু শিক্ষা, বিদ্যা শিক্ষা, কোনো একটা যে কোনো একটা বিষয়ের বিদ্যা শিক্ষার ক্ষেত্রে একটা চূড়ান্ত জায়গায় গিয়ে পৌঁছেছে, দুদিন বাদে সে যখন পাশ করে বেরোবে বা এখনো বাবা ও তো বাবা অমুক অমুক বিশ্ববিদ্যালয়ের অমুক এমএসসি বা অমুক তমুক, এই সমস্ত আমরা বলে খুব সমীহের চোখে তার দিকে তাকাবো, তার কোনো মানবিকতার গুণ তৈরি হয়নি, কোনো রকমের কোনো মানবিকতার গুণ তৈরি হয়নি, তার ভেতরে দয়া মায়া ভালোবাসা কোমলতা এরকম কিচ্ছু তৈরি হয়নি। তার মানে আমাদের শিক্ষার ভেতরে কোথাও একটা খুব বড় রকমের ফাঁক ফোকর তৈরি হয়ে গেছে না? এই ফাঁক ফোকরটা কি? এই ফাঁক ফোকরটা হচ্ছে আর কিছু না, আমার নিজের যেটা মনে হয়, আপনারা এইটা নিয়ে একটু কথা বলবেন, আমি খুব খুব চাই যে আপনারা কে কিভাবে ভাবছেন এইটা নিয়ে সেইটা একটু বলবেন। এই ফাঁক ফোকরটা হচ্ছে আমি অনেক কিছু জমা করছি, কিন্তু তার সঙ্গে আমি আমার চারপাশের যে জীবন তার কোনো সম্পর্ক, তার কোনো সংযোগ আমি তৈরি করতে পারছি না। সকলের ক্ষেত্রে কথাটা সত্যি নয়, একেবারে নয়, বরং আমি বলবো যে কিছু মানুষের ক্ষেত্রে কথাটা সত্যি, কিন্তু হচ্ছে তো লেখাপড়া এদের পাল্টাতে পারছে না তো, বা লেখাপড়া এদের আরো খারাপ করে দিচ্ছে, এই দম্ভ এদের আরো খারাপ করে দিচ্ছে, লেখাপড়ার দম্ভ, জ্ঞানের দম্ভ। তো এই যে ঠাকুর বলছেন যে ও সাধন না করলে শাস্ত্রের মানে বোঝা যায় না। সাধনটা কি? সাধনটা হচ্ছে নিজের গভীরে ডুব দেওয়া, উপলব্ধি করা। আমি যদি উপলব্ধি করি যে এই ছেলেটিও আমার মতন মানুষ, তার সঙ্গে আমি এই অত্যাচার এইগুলো করতে পারি না, তাহলে আর কোনো অসুবিধা থাকে না। শুনছেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আরো কিছু কথা বলবো কথামৃত থেকে গানের পর। ঠাকুরের কথা শোনাচ্ছি আপনাদের সকাল বেলায় 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। ঠাকুর বলছেন যে ও উপলব্ধি করতে হবে, উপলব্ধি করতে হবে। সিদ্ধি 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 বললে হবে না, সিদ্ধি গায়ে মাখলে নেশা হয় না, ওটা খেতে হয়। উপলব্ধি করতে হয়, যে জ্ঞানটা তুমি অর্জন করছো সেইটা তোমার ভেতরে নিয়ে আসতে হয়, উপলব্ধি করতে হবে। শুধু মুখে বললে কি হবে, দুধে আছে মাখন, দুধে আছে মাখন, সে তো ইনফরমেশন হলো, তথ্য হলো, জানা হলো। দুধকে দই পেতে মন্থন করো, তবে তো হবে, তুমি নিজে মাখনটা বানাও। তো সাধক তর্ক করছেন, বলছেন মাখন তোলা এসব তো শাস্ত্রের কথা। তো ঠাকুর বলছেন যে শাস্ত্রের কথা বললে বা শুনলে কি হবে, ধারণা করা চাই। পাঁজিতে লিখেছে বিষ আড়া জল, পাঁজি টিপলে তো একটুও পড়ে না। আসলটা হচ্ছে অনুভব করা, ধারণা করা, আমার ভেতরে আমি কি দেখতে পাচ্ছি সেটা। তো সাধক বলছে মাখন তোলা, আপনি তুলেছেন? তো ঠাকুর বলছেন আমি কি করেছি আর না করেছি সে কথা থাক, আর এইসব কথা তো বোঝানো বড় শক্ত। কেউ যদি জিজ্ঞেস করে ঘি কিরকম খেতে, তার উত্তর কেমন ঘি না যেমন ঘি। সত্যি সত্যি এটা একটা কথাই আছে, স্বাদ যাকে বলে, সেই স্বাদ ব্যাপারটা কিন্তু আপনি কখনো ব্যাখ্যা করতে পারবেন না। আপনাকে যদি বলা হয় যে ঘি মাখন কোনটা কেমন খেতে, আপনি খেয়ে বুঝতে পারবেন এটা ঘি এবং এটা মাখন, কিন্তু কোনটা কেমন খেতে এইটা কিন্তু আপনি কিছুতেই ব্যাখ্যা করতে পারবেন না। রসেরও রকম ব্যাখ্যা হয় না, স্বাদেরও রকম ব্যাখ্যা হয় না। তো ঠাকুর বলছেন যে আমি অনুভব করেছি, আমি উপলব্ধি করেছি, কিন্তু কি সেটা 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 আমি কেমন করে বলবো, সে বলতে পারবো না। এসব জানতে গেলে সাধু সঙ্গ দরকার। কোনটা কফের নাড়ি, কোনটা পিত্তের নাড়ি, কোনটা বায়ুর নাড়ি, এটা জানতে গেলে বৈদ্যের সঙ্গে থাকতে হবে। এটা তো খুব চেনা কথা, পরিচিত কথা, যে হাতে কলমে না হলে হবে না। তো সাধক বলছে কেউ কেউ অন্যের সঙ্গে থাকতে বিরক্ত হয়,
ঠাকুর বলছেন সে জ্ঞানের পর, ভগবান লাভের পর, তার আগে সাধু সঙ্গ চাই না? মনটাকে যদি আমি ওই খাতে বইয়ে নিয়ে যেতে চাই, তাহলে সেই খাতটা যারা তৈরি করেন তাদের সঙ্গে তো আমাকে থাকতে হবে, তা নইলে আমার মনের ভেতরে ওই খাতটা তৈরি হবে কি করে? আমি এই খাত যারা তৈরি করেন তাদের থেকে দূরবর্তী সব মানুষ, তাদের সঙ্গে যদি আমি মিশি, তাহলে আমি মনের মধ্যে খাতটা তৈরি করতে পারবো না। তো কথামৃত থেকে পাঠ শুনলেন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এবার গানের পর আপনাদের চিঠিপত্র। ফিরে আসছি, আমি আপনাদের সৌমিত্র বসু। চিঠিপত্র 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে চিঠি লিখেছেন মীরা মিত্র, লেক টাউন থেকে। ভারী মন কেমন করে দেওয়া চিঠি, খুব ছোট্টবেলার কথা মনে পড়ে গেল। খুব চমৎকার চিঠি, পুতুলের বিয়ের চিঠি। আজকালকার ছেলে মেয়েরা আর পুতুলের বিয়ে দিয়ে দেয় না, কিন্তু আমাদের সময় তো খুব সিরিয়াস একটা বিয়ের অনুষ্ঠান ছিল, পুতুলের বিয়ে। পড়ি, চিঠি পড়ি। রাঢ় বাংলার এক ছোট্ট জনপদে আমার শৈশব কেটেছে। ছোটবেলার অনেক সুন্দর সুন্দর স্মৃতির মধ্য থেকে এখানে একটি লিখলাম। এই স্মৃতি কথায় তখনকার পাড়া প্রতিবেশীর এক নিঃস্বার্থ ভালোবাসার চিত্র আঁকার চেষ্টা করলাম, যার আজ বড় অভাব। স্কুলের অ্যানুয়াল পরীক্ষা সবে শেষ হয়েছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে শীত বেশ জাঁকিয়ে এসেছে। এখন সারাদিন শুধু খেলা আর খেলা। পাড়ায় অনেক বাচ্চা আছে, সারাদিন সবাই হইচই করে সকাল বিকেল লুডো, ক্যারাম, ব্যাডমিন্টন খেলছে, তার সাথে ডাঙ্গুলি, লাট্টু, আরো কত খেলা। মেয়ের আবার পুতুলের বিয়ে নিয়ে খুব ব্যস্ত। সামনের সপ্তাহে টুকটুকির ছেলে পুতুলের সাথে আমার মেয়ে পুতুলের বিয়ে। কি ব্যস্ততা, এখন দম ফেলার সময় নেই। মেয়ের বিয়ে বলে কথা, কত কাজ। বিয়ের শাড়ি জামা সব তৈরি করতে হবে, বন্ধুদের নিমন্ত্রণ করা, তত্ত্ব সাজানো। এত কাজ কি করে যে করব ভেবে সারা। অবশেষে বাপির শরণাপন্ন। বাপি বললেন, মাকে বলো, মা সব সামলে দেবেন। সব শুনে মা বললেন, বেশ তো, সব শুনলাম, কিন্তু এত সব কাজ কি করে হবে? বাপি, ওর ওই কজন বন্ধুর জন্য রান্নাটা তুমি করে দিও, আমি বাজার করে দেব। যেই না বলা অমনি আমার সে কি আনন্দ। মেনু ঠিক হলো, লুচি, মাংস, ঘুগনি আর মালপোয়া। খুব নিশ্চিন্ত। আজ শুক্রবার, সামনের সপ্তাহে মঙ্গলবার বিয়ে, হাতে 4 দিন সময়। আমার প্রিয় বন্ধু ঝর্ণার সাথে বসে দুজনে বিয়ের জায়গা সাজানোর প্ল্যান করলাম। রঙিন কাগজের শেকল আর বেলুন দিয়ে সাজানো হবে। বর বসবে ওপাশের বারান্দায় আমার ছোট চেয়ারে, সাথে থাকবে টুকটুকির 4 জন বন্ধু যারা বরযাত্রী। দেখতে দেখতে বিয়ের দিন এসে গেল। সকাল থেকে ব্যস্ততার শেষ নেই। টুনি, মুনি, কুমকুম, ঝর্ণা, রুমা, মিতা সবাই এসে গেছে। ঝর্ণা তো কদিন থেকেই সব কাজে সাহায্য করছে। কিন্তু এদিকে একটা মুশকিল হয়েছে, বিয়ের সন্ধেতে আমায় কে শাড়ি পরাবে? এমনিতেই গৌতম দা সকাল থেকে পেছনে লাগছে, বাচ্চা মেয়ে বলে। তার উপর ফ্রক পরলা দেখতে হবে না। ছোট পিসি সব শুনে বলেন, ঠিক আছে, চিন্তা করিস না, আমি তোকে শাড়ি পরিয়ে সাজিয়ে দেব। মায়ের লাল টুকটুকে একখানা শাড়ি নিয়ে হাজির ছোট পিসির কাছে। ছোট পিসিও সুন্দর করে সাজিয়ে দিল। সন্ধ্যের মুখে একে একে বন্ধুরা সবাই এসে হাজির। গোপাল কাকু এলো বিরাট একটা বাক্স হাতে করে। তাতে আছে পুতুলের খাট, বিছানা, ডাইনিং টেবিল, সোফা। বিয়ের পর মেয়েকে নিয়ে ওরা সব জিনিস নিয়ে চলে যাবে, এই কথাটা কে যেন আমার কানে কানে বলল। আমি বিশেষ পাত্তা দিলাম না। সন্ধ্যের মুখেই বর এলো টুকটুকির কোলে চেপে। বিয়ে হলো পুটুস ফুলের মালায় মালা বদল করে। এখন রাত 9টা। মা সবাইকে খেয়ে নিতে বললেন। খাবার পরে শীতের রাত, সবাইকার চোখ ঢুলু ঢুলু, যে যার বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার সময় টুকটুকি বলল, কাল সকালে আমার ছেলে পুতুলের সাথে তোর মেয়ে পুতুলও আমার বাড়ি যাবে। আমি খুব রেগে গেলাম। কথাটা আগে বললেই হতো, তাহলে বিয়েই দিতাম না। রাতে মায়ের পাশে শুয়ে মাকে বলতে মা বললেন, তোমার যখন মেয়ে পুতুল, তখন তো বিয়ের পরে ছেলে পুতুলের সাথে টুকটুকিকে দিতে হবে, এটাই নিয়ম। আমি তো কিছুতেই বুঝতে পারছি না, এটা কেমন নিয়ম? বিয়ে হয়ে গেল, ব্যাস, পুতুল কেন দিতে হবে? পরদিন সকালে আমি খুব রেগে ছেলে পুতুলটা নিয়ে টুকটুকিকে দিয়ে বললাম, এইটা তোর পুতুল, তোকে কেন আমার পুতুল দেব? তোর সঙ্গে আড়ি আড়ি আড়ি, এই বলে বাড়ি চলে এলাম।
মহা মুশকিলে পড়লো বন্ধুরা। পুতুলের বিয়ের পরে পিকনিকের প্ল্যান, কিন্তু এদিকে টুকটুকি আর আমার আড়ি, পিকনিক কি করে হবে? রেজাল্টেরও সময় হয়ে আসছে। এবার আসলে নামলেন অংশু কাকু। প্রতিবারের মতো এবারও কাকু বাজার করে দেবেন, ওরা সবাই কাকুর সাথে বাজার যায়, এবারও তাই হবে। কিন্তু আমি আর টুকটুকি একসাথে কেউ যাব না। তখন কাকু বললেন, তোমরা সবাই না গেলে আমি বাজার করব না। কিন্তু আড়ি অবস্থায় কি করে যাব? অগত্যা দুজনে ভাব করলাম। তার আর একটা কারণ, কাকুর সাথে বাজার যাওয়া মানে উপরি পাওনা, হজমিগুলি, চাটনি, লজেন্স, আর কি হই হই করে পিকনিক হলো। শীতের দুপুর জমে গেল। আমার গল্পটি ফুরলো, নটি গাছটি মুড়লো। নমস্কার আনতে নিরামিত্র লেক টাউন থেকে লিখেছেন চিঠি। অনবদ্য চিঠি, অনবদ্য। আপনি মাঝে মাঝে চিঠি লিখবেন কিন্তু, হ্যাঁ। আর যেটা আমার মনে হলো চিঠিটা পড়ে, বড় তো, বড়দের মাথায় অনেক ঘোর প্যাঁচ কাজ করে, সেইরকম একটা ঘোর প্যাঁচের জায়গা থেকেই আমার যে কথাটা মনে হলো সেটা বলে ফেলি। সেটা হচ্ছে যে, এই যে মেয়ের বিয়ে হলে মেয়ে শ্বশুর বাড়ি চলে যায়, তার যে বেদনাটা, বাবা মায়ের যে বেদনাটা, মায়ের যে বেদনাটা, সেইটা কোথাও ওই ছোট্ট বয়সে আপনাকে ধাক্কা দিল। এবং খুব একটা জরুরি কথা, জরুরি প্রশ্ন আপনি তুলে ফেললেন ওই একদম বাচ্চা বয়সে, শাড়ি পরতে না পারার বাচ্চা বয়সে। এইটা আমার খুব অদ্ভুত লেগেছে আর খুব চমৎকার লেগেছে। সত্যি সত্যি তো মেয়ে কেন যাবে? পুতুলের বিয়ে থেকে মেয়ে সত্যি সত্যি শ্বশুর বাড়ি চলে যেত, মানে তার হয়ে যেত। কে জানে, আমার মনে পড়ছে না। আমিও পুতুল খেলেছি ছোটবেলায়, পুতুলের বিয়েটিও এক আধবার যেতেই নি তা নয়, এটা মনে পড়ছে না। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এইবারে বাইরে দূরে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি, একটু গান শুনে নি। পর এবার রামকৃষ্ণ সারদা অভেদানন্দের নামে যে সাধন পীঠ, তার কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। সেই সাধন পীঠ ঘুরে ঘুরে দেখছিলাম আমরা। খুব সুন্দর করে সাজানো আশ্রমটি। আশ্রমই বলি, যে কোনো আশ্রম তো আসলে সাধন পীঠ ছাড়া আর কিছু নয় বলুন। সেখানে তো মানুষ সাধনাই করেন। তা খুব সুন্দর করে সাজানো বাগান। সে বাগানের এক কোণে আবার দুটি জিরাফ, হাতি, গরু ইত্যাদির মূর্তি রয়েছে। সে তো নিশ্চয়ই বড়দের জন্য নয়, ভক্তদের জন্য নয়। অর্থাৎ আমার কিরম মনে হলো, আমি সত্যি মিথ্যে জানি না, আমি ঠিক আন্দাজ করতে পারছি কিনা তাও জানি না, যে একেবারে ছোটরা যারা আসবে তাদের কথাও ভেবে রেখেছেন মন্দির কর্তৃপক্ষ। কেবলমাত্র শোভা বাড়ানো নয়, একটা ধর্মস্থানে এরকম সব জন্তু জানোয়ারের মূর্তি বসিয়ে দেওয়াটা তো ধর্মের কোনো প্রকাশ নয়, ভক্তির কোনো প্রকাশ নয়। ওটা যেন একটা পার্কের মতন হয়ে গেছে। ভারী সুন্দর, আমার খুব ভালো লাগলো এটা। তো এরপরে যাবো আরেকটি আশ্রমে, তার নাম রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন, তাহলে আরেকটা আশ্রম। তো দেখা যাচ্ছে মায়ের যে বাপের বাড়ি, সারদা মায়ের বাড়ি, সেইখানে সেই জয়রামবাটিতে গড়ে উঠেছে অনেকগুলো সাধন পীঠ, অনেকগুলো আশ্রম, মিশন। তো এই যে যেখানে এসে পৌঁছেছি, রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন, এর কিন্তু একটা অন্য নামও আছে, নরনারায়ণের মন্দির। এবং সত্যি মন্দির আছে, একটা চমৎকার মন্দির একটা। আসলে ব্যারাকপুরে যে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন, এটি হলো তার একটা শাখা। তো খুব ভালো লাগবে জানেন এই আশ্রমে এলে, ভালো লাগবে। তার কারণ নির্জন, চুপচাপ, চারপাশে গাছপালা, সবুজে সবুজ, প্রকৃতির মধ্যে যেন ঘর বাড়িগুলো গড়ে উঠেছে। একেবারে গেটটার কথা যদি বলি, সবুজ রঙের গেট, পাশে লালচে গেরুয়ার উপরে সাদা চৌখুপি চৌখুপি করা সুন্দর ডিজাইন, থামের মাথার উপর বাহারি আলো বসানো। আপনি ভেতরে ঢুকলেন, আপনার বাঁ হাতে একটা স্টল। যারা এই শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ এবং তাদের দর্শনকে বুঝতে চান, তাদের জন্য আছে বইয়ের সম্ভার। শুধু বই নয়, এখানেই পাবেন ঠাকুর বা স্বামী বিবেকানন্দের ছবি, আরো নানান রকমের স্মৃতিচিহ্ন, সবকিছু সংগ্রহ করে রাখা হয়েছে এইখানে। আশ্রমের স্মৃতিচিহ্ন হিসেবে তাদের নিয়ে যাওয়া যেতে পারে। সামনে সোজা রাস্তা চলে গেছে,
দুপাশে পরিপাটি বাগান। শুনছেন বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছি গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। বাইরে দূরে এই পর্যায়ে আমরা এখন নরনারায়ণের মন্দির দেখতে এসেছি জয়রামবাটিতে। এই মন্দিরের দিকে যাবো এবার। দুপাশে গাছপালা, সুন্দর বাগান, তার ভেতর দিয়ে সোজা রাস্তা চলে গেছে। দূর থেকে দেখা যায় মন্দির, অপূর্ব সুন্দর মন্দির। তার কথা তো বলবো, কিন্তু তার আগে মন্দিরের নামটা লক্ষ্য করতে বলি আপনাদের। নরনারায়ণের মন্দির, এমন নাম কিন্তু সচরাচর মন্দিরের হয় না। না, এই যে নরনারায়ণ কথাটার একটা তাৎপর্য আছে, এই মিশনের ক্ষেত্রে অন্তত খুব গভীর তাৎপর্য আছে। এই যে রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের কথা বলছি আপনাদের, এরা খুব কি বলবো, খুব সুসংবদ্ধ ভাবে, খুব নীতি এবং শৃঙ্খলা মেনে নিজেদের কাজ করে চলেছেন। কি কাজ? না, ধর্মাচরণ তো বটেই, সেটা নিয়ে কোনো কথা বলছি না, কিন্তু তার বাইরে স্বামীজি তো বলে গেছেন সেই অমোঘ সত্য বাণী যা আমরা সবাই জানি এবং যা রামকৃষ্ণ মিশনের সমস্ত শাখা আন্তরিকভাবে পালন করবার চেষ্টা করেন। শিবজ্ঞানে জীব সেবা, যে কোনো জীবকে দয়া নয়, করুণা নয়, তাকে শিব বলে মনে করে সেবা করতে হবে, শিব বলে মনে করে। এই ভাবনা মাথায় রেখে এই যে মিশন নিজেদের সেবার কাজকে নানান দিকে ছড়িয়ে দেবার চেষ্টা করে চলেছেন। সেই কারণেই ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের যিনি প্রতিষ্ঠাতা সচিব স্বামী নিত্যানন্দজি, তার পরিকল্পনা মতোই এই মন্দিরের নাম রাখা হয়েছে নরনারায়ণ মন্দির। এবং শুধু নামেই নরনারায়ণ নাম দেওয়া হয়েছে, ব্যাস হয়ে গেল, তা কিন্তু নয়। একটা প্রথা বলি আপনাদের, এখানে প্রত্যেক দিন একজন করে শিশুকে, এই ধরুন 4-5 বছর বয়সের কোন শিশু, সে যে জাতের হতে পারে, যে ধর্মের হতে পারে, তাকে পুজো করা হয়। পুজো রীতিমতো ফুল দিয়ে, খাবার দিয়ে, জামা কাপড় দিয়ে, বস্ত্র দিয়ে, প্রত্যেক দিন। এবং প্রত্যেক দিন আলাদা আলাদা বাচ্চা। এবং এই মন্দিরে এসে যে কেউ তার পুজো করতে পারে, যে কোনো ভাষায়, যে কোনো মন্ত্রে তার পুজো করা যেতে পারে। কি দারুণ না এই নিয়মটা! আমার তো খুব ভালো লেগেছে, খুব খুব। এইভাবেই তো মানুষ মানুষকে ভালোবাসতে শিখবে, আপন করে নিতে শিখবে। নরনারায়ণ মন্দিরের এই কথাটা বললাম আপনাদের। তার বাইরেও এখানে নানান কিছু শেখানো হয়, হাতে কলমে কাজ করবার শিক্ষা। যেমন ধরুন টেলারিং, জামা কাপড় তৈরির কাজ শেখানো হয়, মানে দর্জির কাজ সোজা কথায়। কম্পিউটার শেখানো হয়, গাড়ি চালানো বা গাড়ি সারানো শেখানো হয়, ইলেকট্রিকের কাজ ইত্যাদি ইত্যাদি, আরো নানান কিছু শেখানো হয় এখানে। বলবো এই মিশন সম্পর্কে, এই মন্দির সম্পর্কে আরো কথা বলবো আগামীকাল 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। কিন্তু আজকের মতো আমাকে ছুটি দিতে হবে, সময় হয়ে গেছে। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। অনুষ্ঠানের শেষে রবীন্দ্রনাথের কবিতা শোনাই। ছিলাম নিদ্রাগত, সহসা আর্ত বিলাপে কাঁদিল রজনী বজ্রাহত। জাগিয়া দেখিনু পাশে কচি মুখখানি সুখ নিদ্রায় ঘুমায় ঘুমায় হাসে। সংসার পরে এই বিশ্বাস দৃঢ় বাঁধা স্নেহ ডোরে, বজ্র আঘাতে ভাঙে তা কেমন করে। সৈন্যবাহিনী বিজয় কাহিনী লিখে ইতিহাস জুড়ে, শক্তি দম্ভ জয়স্তম্ভ তুলিছে আকাশ ফুঁড়ে। সম্পদ সমারোহ গগনে গগনে ব্যাপিয়া চলেছে স্বর্ণ মরিচি মোহ। সেথায় আঘাত সংঘাত বেগে ভাঙাচোরা যত হোক, তার লাগি বৃথা শোক। কিন্তু হেথায় কিছু তো চাহেনি এরা, এদের বাসাটি ধরণীর কোণে ছোট ইচ্ছায় ঘেরা। যেমন সহজে পাখির কুলায় মৃদু কণ্ঠের গীতে নিভৃত ছায়ায় ভরা থাকে মাধুরীতে।
হে রুদ্র কেন তার উপরে বান হানো, কেন তুমি নাহি জানো নির্ভয়ে ওরা তোমারে বেসেছে ভালো, বিস্মিত চোখে তোমারই ভুবনে দেখেছে তোমার আলো। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে